ফুলবাড়ী সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে হিসাব বিজ্ঞানের এই ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের জন্মের ইতিহাস সম্পর্কে বলেছিলাম, অর্থাৎ হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশের যে ইতিহাস সেটি সম্পর্কে তোমাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে মূলত আমার প্রচেষ্টা থাকবে হিসাব বিজ্ঞান বিষয়টা কি, এই বিষয়টা তোমাদের কাছে আমি পরিচিত করে দেওয়ার চেষ্টা করব। গত ক্লাসেই আমি তোমাদেরকে বলেছিলাম, যখনই হিসাব বিজ্ঞান শব্দটি উচ্চারণ করবে তোমাদের মনের মধ্যে কিছু ছবি ভেসে উঠতে হবে। এমন দুটি ছবি সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিয়েছিলাম। একটি হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা, এবং আরেকটি ছিল হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। এই দুটি বিষয় নিয়ে আমি আলোকপাত করেছিলাম। আজকে আমি প্রকৃত অর্থে হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায় সেটি তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। বিখ্যাত দুজন হিসাব বিজ্ঞানের লেখক কাইসো অ্যান্ড কিমেল, এই দুজনের যে হিসাব বিজ্ঞান বিষয়ক সংজ্ঞা সেটাকে আমরা সর্বোৎকৃষ্ট সংজ্ঞা হিসেবে ধরে নিয়ে সেটাকে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সংজ্ঞাটা হচ্ছে, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম that identifies, records, and communicates the economic events of an organization to interested users. বলতে পারো কেন আমি ইংরেজিতে সংজ্ঞাটা দিলাম, কারণ যেন প্রকৃত মেসেজটি অবিকৃত অবস্থায় তোমরা পেতে পারো। কারণ বিভিন্ন বই, বিভিন্ন শিক্ষক এটাকে নানানভাবে ভাষান্তর করার চেষ্টা, অনুবাদ করার চেষ্টা করে, তো সেটা যেন তোমাদের মধ্যে বিকৃতভাবে উপস্থাপিত না হয়, সেজন্য আমি ইংরেজি হুবহু সংজ্ঞাটি এখানে দেখালাম। তাই এটার অর্থটা কি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বলছে অ্যাকাউন্টিং কি? অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। গতদিন আমি তাই বলছিলাম, অ্যাকাউন্টিং একটি বা হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। এই তথ্য ব্যবস্থা কিভাবে কাজ করে? দ্যাট আইডেন্টিফাইজ, এর প্রথম কাজ হচ্ছে শনাক্ত করা, চিহ্নিত করা। কি চিহ্নিত করবে? লেনদেন বা আর্থিক ঘটনা চিহ্নিত করবে। এই যে লেনদেন, আর্থিক ঘটনা, এই বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট না। যদি তোমরা এসএসসিতে ব্যবসা শিক্ষা শাখার ছাত্র না হয়ে থাকো, তাহলে তোমরা এটা বোঝার কথা না। তবুও আমি বলছি, এখানে আইডেন্টিফাইজ বা শনাক্ত করা হবে। কি শনাক্ত করব? লেনদেন বা আর্থিক ঘটনা শনাক্ত করব। সেই বিষয়গুলোতে আমি পড়ে আসছি। আর কি করে? রেকর্ড। রেকর্ড মানে কি? লিপিবদ্ধ করা। এরা হিসাব বিজ্ঞান আর কি করে? প্রথম করে শনাক্তকরণ, এরপরে করে লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধ করে যে ঘটনা বা আর্থিক ঘটনাগুলো ঘটে ব্যবসা প্রতিষ্ঠানে, সেগুলো লিপিবদ্ধ করে। অ্যান্ড কমিউনিকেটস, এই তিনটি শব্দের প্রতি অতিমাত্রায় তোমাদেরকে জোর দিতে হবে। আমি এইটুকু আলাদাভাবে চিহ্নিত করেছি। তিনটা শব্দ, আইডেন্টিফাইজ, রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটস। এখন সবসময় এগুলো মুখে মুখে আওড়াতে হবে, এটা এমনভাবে আত্মস্থ করতে হবে এখানে হিসাব বিজ্ঞানের সামগ্রিক ধারণা নিহিত আছে। অতএব এই তিনটি শব্দের মধ্যেই হিসাব বিজ্ঞানকে বোঝার জন্য যথেষ্ট তথ্য আছে। তাহলে তিনটি শব্দ কি? প্রথম হচ্ছে আইডেন্টিফাইজ, প্রথম কাজ হচ্ছে শনাক্তকরণ। দ্বিতীয় কাজ কি? রেকর্ড, লিপিবদ্ধ করা। অ্যান্ড তৃতীয় কাজ হচ্ছে কমিউনিকেটস। কমিউনিকেটসের সাদামাটা বাংলা আমরা জানি যে যোগাযোগ করা। অবশ্য এখানে ঠিক ওই যোগাযোগ অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে না। এখানে কমিউনিকেট শব্দের অর্থ হচ্ছে এখানে ইনফর্ম করা, জানানো, অপরকে অবগত করা। কি অবগত করে? দ্য ইকোনমিক ইভেন্টস। ইকোনমিক ইভেন্ট মানে আর্থিক ঘটনা বা অর্থনৈতিক ঘটনা।
অফ অ্যান অর্গানাইজেশন, কোনো একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাগুলোকে চিহ্নিত করা, লিপিবদ্ধ করা এবং অপর যারা আছে তাদেরকে জানিয়ে দেওয়া বা অবগত করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। আবার বলি, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা দ্যাট আইডেন্টিফাইজ, যা শনাক্ত করে, রেকর্ডস লিপিবদ্ধ করে, অ্যান্ড কমিউনিকেটস এবং জানিয়ে দেয়, অবগত করে, দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন, কোনো একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ, টু ইন্টারেস্টেড ইউজার, সবাইকে অবগত করে না, যারা জানতে চায়, যারা উৎসাহী, যারা তথ্য ব্যবহার করে তাদেরকে, ইন্টারেস্টেড ইউজার যারা ব্যবহারকারী আছে তথ্যের, তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়াটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে আমরা মোটামুটি একটা বাংলা অর্থ বা অনুবাদ এভাবে দাঁড় করাতে পারি। হিসাব বিজ্ঞান কি? প্রতিষ্ঠানের, সেটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে, প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, লিখে রাখা ও আগ্রহী ব্যবহারকারীদেরকে নিকট সরবরাহ করার তথ্য ব্যবস্থাই হলো হিসাব বিজ্ঞান। অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যে মূলত তিনটি কাজ করে। একটা হচ্ছে অর্থনৈতিক ঘটনাসমূহ চিহ্নিত করা, দ্বিতীয় হচ্ছে লিপিবদ্ধ করা এবং তৃতীয় হচ্ছে এই লিপিবদ্ধকৃত ঘটনাসমূহের সম্পর্কিত ফলাফলগুলো বিভিন্ন ব্যবহারকারীকে, আগ্রহী ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। তাহলে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তিনটি স্তরে বা কাজ করে: শনাক্ত করা, লিপিবদ্ধ করা এবং অপর আগ্রহী ব্যবহারকারীদেরকে জানিয়ে দেওয়া। কি জানিয়ে দেয়? অর্থনৈতিক ঘটনাসমূহের ফলাফল সেটি জানিয়ে দেয়। তো মোটামুটি আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা যাব, গত ক্লাসে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। এখন কোনো একটি ভাষা শিখতে গেলে আমাদের কি করতে হয়? এর বর্ণমালা, শব্দ, বাক্য, এসবের সাথে আমাদেরকে পরিচিত হতে হয়। তাহলে আমরা ভাষাটা সম্পর্কে জানবো এবং ভাষাটা ব্যবহার করতে শিখবো। একইভাবে যেহেতু হিসাব বিজ্ঞানকে আমরা ব্যবসায়ের ভাষা বলছি, তাহলে এটি যেহেতু এক ভাষার মতোই কাজ করে, তাহলে এই ভাষাটিকেও রপ্ত করতে হলে আমাদেরকে এর বিশেষ বিশেষ শব্দগুলো, বিশেষ বিশেষ প্রত্যয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এমন কয়েকটি শব্দ বা প্রত্যয় আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম যে শব্দটি আমি বলবো সেটি হচ্ছে ঘটনা। ঘটনা কি? যা ঘটে তাই ঘটনা। প্রতিনিয়ত সময়ের সাথে তাল মিলিয়ে অহরহ ঘটনা ঘটছে। হ্যাঁ, এই ঘটনা আবার দুই রকমের হয়। একটাকে বলে আমরা আর্থিক ঘটনা, আর একটাকে বলে আমরা অনার্থিক ঘটনা। তাহলে আর্থিক ঘটনা কি, অনার্থিক ঘটনা কি? এখন দেখো, গতকাল ব্রাজিল 5-0 গোলে বলিভিয়াকে হারিয়েছে, এটি একটি ঘটনা। বাংলাদেশে করোনার মহামারীতে 5,500 জন মারা গিয়েছে, এটিও একটি ঘটনা। আবার মার্কিন লেখিকা লুইস সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, এটিও একটি ঘটনা। সবই ঘটনা। আবার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 4 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে, এটিও একটি ঘটনা। এই সবই ঘটনা, কিন্তু সব ঘটনা আবার আর্থিক ঘটনা না। যেই ঘটনাকে অর্থের দ্বারা পরিমাপ করা যাবে, যে ঘটনাকে অর্থের মূল্যে প্রকাশ করা যাবে, সেগুলিকে আমরা বলবো আর্থিক ঘটনা। আর যেই ঘটনাকে আমরা অর্থের দ্বারা পরিমাপ করতে পারবো না, আর্থিক মূল্য দ্বারা প্রকাশ করতে পারবো না, সেগুলিকে বলবো আমরা অনার্থিক ঘটনা। তাহলে একটি কলমের মূল্য 5 টাকা, আমি 5 টাকা একটি কলম কিনলাম, এটি একটা আর্থিক ঘটনা। আবার যদি বলি করোনা মহামারীতে আজকে 25 জন লোক মৃত্যুবরণ করছে, এটিও একটি ঘটনা, কিন্তু এটি কোনো আর্থিক ঘটনা নয়, এটি হচ্ছে একটি অনার্থিক ঘটনা। কারণ এই যে ঘটনাটি, এটিকে আমরা অর্থের মূল্য দ্বারা পরিমাপ করতে পারবো না, আর্থিক মূল্যে এটাকে প্রকাশ করা যাবে না, এজন্য এটাকে আমরা বলছি অনার্থিক ঘটনা। তাহলে ঘটনা যা ঘটে তাই ঘটনা, প্রতিনিয়তই ঘটছে, কিন্তু
কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা অর্থের দ্বারা পরিমাপ করতে পারি, যেগুলোকে আমরা বলবো আর্থিক ঘটনা। আর কিছু ঘটনা আছে যেগুলোকে আমরা বলবো অনার্থিক ঘটনা, কারণ এগুলোকে অর্থের মূল্যে প্রকাশ করা চলে না। হিসাব বিজ্ঞান কাজ করে কোন ঘটনা নিয়ে? হিসাব বিজ্ঞান সবসময় ঘটনা নিয়েই কাজ করে, তবে হিসাব বিজ্ঞান করে কেবল আর্থিক ঘটনা নিয়ে কাজ করে। অনার্থিক ঘটনা নিয়ে হিসাব বিজ্ঞানের কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমাদের কাজ হচ্ছে কি নিয়ে? আর্থিক ঘটনা নিয়ে। এবং এই আর্থিক ঘটনাকেই আমরা বলি হিসাব বিজ্ঞানের ভাষায় লেনদেন। তবে আর্থিক ঘটনা মাত্রই কিন্তু লেনদেন নয়। আর্থিক ঘটনা যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেটাকে আমরা বলি লেনদেন। তাহলে আমরা হিসাব বিজ্ঞান নামক যে ব্যবসায়ের ভাষাটা শিখতে যাচ্ছি, সেই ভাষার কিছু শব্দের সাথে আমরা পরিচিত হলাম। ঘটনা, আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা এবং সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ লেনদেন। এই লেনদেন বা ট্রানজ্যাকশন কি? যে এটি একটি আর্থিক ঘটনা যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এমন আর্থিক ঘটনাকে আমরা বলবো লেনদেন। এই লেনদেন কি, এর বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত করব। এখন দেখা যাক হিসাব বিজ্ঞানে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু শব্দ সমষ্টি, যেগুলোকে আমরা সিম্বলিক অর্থাৎ দেখাই, যে শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাংলা এবং তার ইংরেজি আমরা এখানে তুলে ধরছি। এবং এই শব্দগুলোকে তোমাদেরকে মনে রাখার জন্য আমি বিশেষভাবে বলবো, কারণ এই শব্দগুলো প্রতিনিয়ত অহরহভাবে ব্যবহৃত হবে এবং এগুলো মনে রাখলেই তোমরা পরবর্তী বিষয়গুলো বুঝতে আমাদের সহজ হবে। তাহলে কি কি বিষয়গুলো মনে রাখবো? এফ ফর অ্যাসেটস। কিসের জন্য ব্যবহার করবো? অ্যাসেটস, যার অর্থ তোমরা সবাই জানো সম্পদ। এল ব্যবহৃত হবে লায়াবিলিটিস এর প্রতীক হিসাবে এবং এর অর্থ হচ্ছে বাংলায় দায়। ও ই এর ইলাবোরেশনটা হচ্ছে ওনার্স ইকুইটি বা সত্ত্বাধিকার বা মালিকানা বলা যেতে পারে। সি ব্যবহৃত হয় ক্যাপিটালের জন্য, যার বাংলা মূলধন। ই এক্সপেন্সেস বা এক্সপেন্ডিচার, যার বাংলা অর্থ হচ্ছে ব্যয়। এবং আর মানে হচ্ছে রেভিনিউ মানে রাজস্ব। কখনো কখনো আমরা এটাকে ইনকামও বলি, যদিও রেভিনিউ আর ইনকাম এক জিনিস নয়। সে বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো ক্লিয়ার করব। তো আপাতত মনে রাখি আর ব্যবহৃত হবে রেভিনিউ, যার বাংলা হচ্ছে রাজস্ব। আর ডি উইথড্র বা ড্রয়িংস, যার বাংলা অর্থ হচ্ছে উত্তোলন। এই শব্দগুলো তোমরা এখনই আমি বলবো মনে রাখার জন্য, কারণ পরবর্তী আলোচনায় তোমরা নাইলে ধরতে পারবে না। তাহলে কি কি মনে রাখবো? এ অ্যাসেটস, এল লায়াবিলিটিস, ও ই বা ওনার্স ইকুইটি, সি মানে হচ্ছে ক্যাপিটাল, ই মানে হচ্ছে এক্সপেন্সেস, আর মানে হচ্ছে রেভিনিউজ, অ্যান্ড ডি হচ্ছে ড্রয়িংস। এই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হিসাব বিজ্ঞানে। এবার আমরা জানবো হিসাব সমীকরণ নামক একটি বিষয়। তোমরা সমীকরণ বা ইকুয়েশন সম্পর্কে জানো, যে সমান চিহ্ন দ্বারা দুটি রাশিকে, যেমন বীজগাণিতিক রাশিকে আমরা যখন একটি সম্পর্ককে যখন দেখাই তখন সেটাকে আমরা বলি সমীকরণ। হিসাব বিজ্ঞানেও একটি সমীকরণ আছে। এই যে এখন দেখালাম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তোমরা জানো মানে আমি কিছুক্ষণ আগে বললাম যে অ্যাসেটস, এল মানে লায়াবিলিটিস, অ্যান্ড ও ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। এই এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ বলা হয় এটাকে, বেসিক ইকুয়েশন অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর মূল বিষয়বস্তু এটাতেই নিহিত রয়েছে। এটা আমরা এভাবে বলতে পারি, অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ, একটা প্রতিষ্ঠানের যে সম্পদ থাকে সেই সম্পদের উপর সমপরিমাণ দাবিও থাকে। এই দাবি
দুই পক্ষের দাবি, একটা হচ্ছে মালিকের দাবি যেটাকে আমরা ওনার্স ইকুইটি বলি, আর একটা হচ্ছে মালিক ব্যতীত অপর ব্যক্তিদের দাবি যেটাকে আমরা বলি লায়াবিলিটিস। অর্থাৎ প্রতিষ্ঠানের যত টাকার সম্পদ থাকবে সেই সম্পদের উপর দুই পক্ষ থেকে দাবিও থাকবে। এই দাবি একটি পক্ষ দাবি থাকে একটি পক্ষ, দাবিটা হচ্ছে একটি পক্ষ হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকের দাবি, আর একটা হচ্ছে মালিক ব্যতীত অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের দাবি যেটাকে আমরা বলছি লায়াবিলিটিস। অর্থাৎ সম্পদ এবং সম্পদের উপর দাবি, এই বিষয়টাকে হিসাব বিজ্ঞানে যে গাণিতিক প্রক্রিয়ায় প্রকাশ করে সেটাকে আমরা বলি হিসাব সমীকরণ। এটাকে বলা হিসাব সমীকরণের বেসিক ফর্ম, অর্থাৎ মৌলিক ব্যাপারটা হচ্ছে এরকম। তবে এটাকে আমরা এক্সপান্ড বা একটু বিস্তৃত করে বললে এভাবে বলতে পারি, A equal to L plus C plus R minus E minus D। তার মানে OE এর মধ্যে চারটি উপাদান নিহিত আছে। OE এর মধ্যে চারটি উপাদান নিহিত আছে কি কি? C, R, E, D। এই চারটি উপাদানের মধ্যে দুটি উপাদান মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারের বৃদ্ধি ঘটায়, আর দুটি মালিকানা সত্ত্বে হ্রাস ঘটায়। কোন দুটি উপাদান মালিকানা সত্ত্বে বৃদ্ধি ঘটায়? একটা হচ্ছে ক্যাপিটাল, আর একটা হচ্ছে রেভিনিউ, মূলধন এবং রাজস্ব। এই দুটি হচ্ছে মালিকানা সত্ত্বের বৃদ্ধি করে, এবং ই এবং ডি এক্সপেন্সেস এবং ড্রয়িং এই দুটি উপাদান মালিকানা সত্ত্ব হ্রাস করে। এই চারটি উপাদান নিয়ে হচ্ছে ওই এই ওইকে এক্সপান্ড করে আমরা লিখলাম এখন, যেহেতু সি এবং আর বৃদ্ধি করে এরা পজিটিভ, এবং ই এবং ডি যেহেতু হ্রাস করে এরা নেগেটিভ। এভাবেও আমরা হিসাব সমীকরণকে এক্সপান্ড করতে পারি। এখন আরেকটু গিয়ে এই দুই সমীকরণের নিয়ম অনুসারে পক্ষান্তর করলে এক্সপেন্ডিচার এখানে নেগেটিভ, ড্রয়িং এখানে নেগেটিভ, তাদেরকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তারা হয়ে গেল পজিটিভ। তার মানে আমাদের এখন হিসাব সমীকরণের বাম পাশে তিনটি উপাদান পাচ্ছি, একটি হচ্ছে অ্যাসেটস, আরেকটা হচ্ছে এক্সপেন্সেস, আরেকটা হচ্ছে ডি। আর ডান পাশে আমরা তিনটি উপাদান পাচ্ছি, এল বা লায়াবিলিটিস, সি বা ক্যাপিটাল, আর মানে রেভিনিউ। এটাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের বা হিসাব সমীকরণের এক্সপান্ডেড ফর্ম, অর্থাৎ বিস্তৃত। অর্থাৎ হিসাব বিজ্ঞানের মৌলিক ফর্মটা, সমীকরণের মৌলিক ফর্মটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাকে এক্সপানশন করলে, এক্সপান্ডেড করলে আমরা পাই এ প্লাস ই প্লাস ডি ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ বা হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ বা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ অ্যাকাউন্টিং। তো আজকে আমরা এখানে শেষ করি, কারণ একই সাথে অনেকগুলো বিষয়ের অবতারণা করলে তোমরা শুরুতেই একটু ভয় পেয়ে যেতে পারো, ভরকে যেতে পারো, যেহেতু অ্যাকাউন্টিং একটি টেকনিক্যাল সাবজেক্ট, গাণিতিক বিষয়। আমরা ধীরে ধীরে এগোবো। আর আমি ধরেই নিয়েছি তোমাদের মধ্যে অধিকাংশই হচ্ছে সায়েন্স গ্রুপ থেকে আসা, ফলে আমি চাচ্ছি একেবারে শুরু থেকে একটু ধাপে ধাপে নিয়ে যাওয়ার জন্য। আর যারা কমার্স থেকে আসছো তোমাদের একটু ধৈর্য ধরতে বলবো, কারণ তোমাদের এই সহপাঠীদেরকে একটু নির্দিষ্ট পর্যায়ে নিয়ে না আসলে তারা আসলে বুঝতে পারবো না। এদের একটু ধীরে যাব, আমরা শুরুতে ধাপে ধাপে এগোবো। এখানে রাখছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবা।